মুভির কাহিনী এমন এক মানুষকে নিয়ে যে কখনো কারো সামনে মাথা নত করেনি। তার এই অ্যাটিটিউডের পরিণতি কী হয় সেটাই জানবো আমরা আজকের মুভির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতেই জাপানের প্রচলিত রীতি অনুযায়ী বিয়েতে বর কনেকে দামি গিফট উপহার দেবে। এমনই একটি বিয়েতে স্বামী তার স্ত্রীকে একটি দামি ইনস্ট্রুমেন্ট গিফট করে। এই ইনস্ট্রুমেন্টটি এক ধরনের বিশেষ কাঠ দিয়ে তৈরি। এই কাঠের নাম লাল চন্দন। দক্ষিণ ভারতের শেষাচালন জঙ্গলেই এই লাল চন্দন কাঠ পাওয়া যায়। দক্ষিণ ভারত থেকে স্মাগলিং করে এই কাঠ চায়নায় নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে জাপান, জঙ্গল থেকে মাদ্রাস পোর্ট পর্যন্ত ট্রাকের মাধ্যমে এই কাঠ নিয়ে যাওয়া হয়। জঙ্গল থেকে কাঠ কাটা অবৈধ হলেও স্মাগলিং দিব্যি চলছে। আর এখান থেকেই শুরু আমাদের মুভির কাহিনী। এখানে মুভির মেন ক্যারেক্টার সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে পাই, যার নাম পুষ্পারাজ। সে ট্রাক নিয়ে যাচ্ছে, পুলিশ তার পিছু করছে। একসময় পুলিশ তার ট্রাকটি ধরে ফেলে। পুষ্পার 10,000 টাকার বিনিময়ে তাদের সাথে ডিল ফাইনাল করতে চায়, কিন্তু পুলিশ রাজি হয় না। তাই পুষ্পা এক এক করে সকল পুলিশ অফিসারকে মারতে থাকে এবং টাকার সংখ্যা বাড়াতে থাকে। শেষে পুষ্পা টাকার মূল্য বাড়িয়ে 1,00,000 টাকার বিনিময়ে ডিল ফিক্স করতে চায়। পুলিশ তাতেও রাজি হয় না। তারা পুষ্পাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে। এখানে পুষ্পা বলে, তোমরা কি ভাবছো তোমাদের সকলকে 1,00,000 টাকা দেব? আমি মাথা পিছু সকলকে 1,00,000 টাকা করে দেব বলেছি। পুলিশ জিপটি দাঁড়িয়ে যায়। পুষ্পা তাদের টাকা দিয়ে দেয়। তারা পুষ্পাকে ছেড়ে দেয়। একজন জিজ্ঞাসা করে, তোর নাম কি? পুষ্পা বলে, আমার নাম পুষ্পা, কিন্তু নাম মনে রাখবে না। এরপর 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে সে একটি মিলে মজদুরের কাজ করত। পুষ্পা পায়ের ওপর পা তুলে চা খাচ্ছে। এমন সময় মিলের মালিক চলে এলেও পুষ্পার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। পরদিন সকালে চা খাওয়ার সময় পুষ্পা জানতে পারে দুটি গাড়ি 2 রকম কাজের জন্য লোক নিচ্ছে। একটি গাড়ি কাজের জন্য 100 টাকা দিলে আরেকটি গাড়ি 1,000 টাকা দেয়। 100 টাকার কাজে কোনো সমস্যা নেই, কিন্তু 1,000 টাকার কাজে রিস্ক আছে। এসব জানার পরও পুষ্পা 1,000 টাকার গাড়িতেই চেপে বসে। আসলে এখানে পুষ্পার কাজ ছিল লাল চন্দন কাটা এবং সেগুলি স্মাগলিং করা। একদিন তাদের কাজের সময় ডিএসপি গোবিন্দ সেখানে চলে আসে। এখানে গোবিন্দ সম্বন্ধে একটু বলে রাখা দরকার। গোবিন্দ হলো এই চন্দন কাঠ পাচারকারীদের বাবা। কাঠ কাটা এবং মাল চেকপোস্ট ফাঁকি দিয়ে পাচার করা তখনই সম্ভব যখন গোবিন্দ ঘুমিয়ে থাকে। যাই হোক, ডিএসপি গোবিন্দ তাদের জিজ্ঞাসা করে মাল কোথায় লুকিয়ে রেখেছে। পুষ্পা বলে, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও ডিএসপি। তুমি একটা গুলি চালাবে, আমরা 60টা কুড়াল চালাবো। পাশ থেকে একজন পুলিশ বলে, এখান থেকে চলে যাই ভালো, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এরপর ডিএসপির দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখতে পাই পুষ্পা পুলিশের খবর পেয়ে কাঠগুলো গাছের ওপর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তারা চলে যাওয়ার পর সেগুলো তারা নামিয়ে নেয়। এরপর একদিন ট্রাক বোঝাই করার সময় ডিএসপি গোবিন্দ হঠাৎ ফোর্স নিয়ে চলে আসে। সে সকলকে আত্মসমর্পণ করতে বলে। পুষ্পা একটি পাথর পুলিশদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। তার দেখা দেখি বাকি সকলেও পাথর ছুঁড়তে শুরু করে। এরপর পুলিশের বন্দুকের আওয়াজ পেয়ে সকলে যে যার মতো পালাতে শুরু করে, কিন্তু পুষ্পা কাঠ ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ তার পিছু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ পুষ্পা গাড়িটি লুকিয়ে দিয়েছে। এরপর সে পুলিশের গাড়ির সামনে চলে আসে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে ট্রাক কোথায় লুকিয়ে রেখেছে। পুষ্পা বলে, থানায় গিয়ে কথা বলি। এরপর সে নিজেই পুলিশের গাড়িতে চেপে বসে। এরপর আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে পুষ্পাকে খুব মারধর করা হচ্ছে। এসপি গোবিন্দ জিজ্ঞাসা করে কাঠ কোথায় লুকিয়ে রেখেছে। পুষ্পা বলে, বলে দিলে মালিক আমায় ছাড়বে না। ডিএসপি বলে, কে তোর মালিক, নাম বল। পুষ্পা বলে, আমি নিজেই আমার মালিক, আর কারো ক্ষমতা নেই আমার মালিক হওয়ার। এরপর সে পুষ্পাকে আরও বেশি মারধর করে, কিন্তু পুষ্পা তার মুখ খোলে না। এরপর একজন পুলিশ পুষ্পার নাম জিজ্ঞাসা করে। পুষ্পা তার নাম বললে পুলিশ তাকে সারনেম জিজ্ঞাসা করে। সে কোনো উত্তর দেয় না। পুলিশটি পুষ্পাকে তার বাবার নাম জিজ্ঞাসা করে। এরপর সে পুষ্পাকে হার্ট করার চেষ্টা করে। পুষ্পা একদম চুপ হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে যায় এবং পুষ্পার ছেলেবেলা দেখানো হয়, যেখানে পুষ্পা তার মায়ের সাথে স্কুলে ভর্তি হতে এসেছে। টিচার তাকে তার বাবার নাম জিজ্ঞাসা করে। সে তার বাবার নাম বলে। এরপর তার সৎ ভাই সেখানে চলে আসে। সে বলে অবৈধ বাচ্চার আবার বাবার নাম কি, এবং সে পুষ্পাকে ডেকে বলে আজ থেকে শুধু নিজেকে পুষ্পারাজ হিসেবে পরিচয় দেবে। এরপর সিন প্রেজেন্টে এলে দেখতে পাই দুজন পুলিশ টিফিন করার জন্য পুষ্পাকে বাইরে এনেছে। এখানে গাড়ি থেকে নামা কয়েকজনকে দেখতে পাই,
যারা এই লাল চন্দনের স্মাগলিং করে, এবং পুষ্পা এদের হয়েই কাজ করে। এখানে আমরা তিনজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সাথে পরিচিত হয়ে নিই। এদের মধ্যে ইনি হলেন জলি রেড্ডি, যে মেয়ে এবং মদের নেশায় আসক্ত। ইনি হলেন জাক্কা রেড্ডি, ভাইদের মধ্যে বেশি বুদ্ধিমান। স্মাগলিংয়ের হিসাবপত্র জাক্কা রেড্ডি সামলায়। ইনি হলেন কন্ডা রেড্ডি, বোম ব্লাস্টে একটি হাত কাটা পড়ে, এখন একটি হাতের সাহায্যেই ব্যবসা সামলাচ্ছে। তো যাই হোক, জলি রেড্ডি এবং জাক্কা রেড্ডি এসেছে পুষ্পার সাথে দেখা করতে। জাক্কা পুষ্পার খুবই তারিফ করে, কারণ এত মার খাওয়ার পরও সে কিছুই বলেনি। পুষ্পা বলে, এদের সামনে মুখ খুলে কি লাভ সাব, এরা তো বছরে 60,000 টাকাও কামায় না, লাভ তো হবে আপনাদের সামনে মুখ খুললে। জলি বলে, আমাদের মাল কোথায় রেখেছিস সেটা বলার জন্য কি আমাদের থেকে টাকা নিবি? জাক্কা জলিকে থামিয়ে পুষ্পাকে জিজ্ঞাসা করে, কত টাকা লাগবে? পুষ্পা 5 লক্ষ টাকা চায় এবং উকিল দিয়ে বেল করিয়ে দিতে বলে। এরপর পুষ্পা জলি রেড্ডি এবং জাক্কা রেড্ডিকে নিয়ে একটি কুয়ার কাছে যায়, যেখানে ট্রাক সহ সমস্ত কাঠ কুয়ার মধ্যে লুকিয়ে রেখেছিল। কাঠ পাওয়ার পর তারা পুষ্পাকে টাকা দিয়ে দেয়। যাওয়ার সময় তাদের গাড়িতে উঠতে গেলে জলি রেড্ডি পুষ্পাকে অপমান করে। পুষ্পা কেশবকে এই টাকা দিয়ে নতুন গাড়ি কিনতে বলে। এরপর সে গাড়ি নিয়ে বাড়ি ফেরে। এরপর পুষ্পা এবং কেশব কন্ডা রেড্ডির সাথে দেখা করতে যায়। সেখানে কন্ডা রেড্ডি তার কিছু লোককে মারধর করছে, কারণ কাঠ স্মাগলিং করার সময় পুলিশ তাদের ট্রাক ধরে ফেলেছে। এখানে পুষ্পা কন্ডাকে বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাঠ স্মাগলিং করার উপায় তার কাছে আছে। জলি রেড্ডি চেঁচিয়ে পুষ্পাকে চুপ করানোর চেষ্টা করে। পুষ্পার আইডিয়া কন্ডা রেড্ডির খুবই পছন্দ হয় এবং সে এই কাজের দায়িত্ব পুষ্পাকে দিতে চায়। কন্ডা পারিশ্রমিক হিসাবে প্রতি কোটিতে 5 লক্ষ টাকা পুষ্পাকে অফার করে, কিন্তু পুষ্পা বলে মুনাফার 4% তাকে দিতে হবে। কন্ডা এবং জাক্কা রেড্ডি বলে, এটা তো তুমি বোকামি করে ফেললে, 4% মানে 4 লাখ, মানে 1 লাখ টাকার লোকসান। অ্যাকচুয়ালি পুষ্পা কোনো বোকামি করেনি, কারণ কোটিতে 5 লক্ষ টাকা দেবে মানে সেখানে মালিক শ্রমিকের ব্যাপার চলে আসছে, আর 4% নিলে লস হলেও তাদের ব্যবসার অংশীদার হয়ে যাবে পুষ্পা। এরপর পুষ্পা দুধের ট্রাঙ্কগুলিকে ভরানোর জন্য যায়, যেখানে মুভির হিরোইন রেশমিকা মান্দানাকে দেখতে পাই, যার নাম শ্রীভ্যালি। প্রথম দেখাতেই পুষ্পা তার প্রেমে পড়ে যায়, কিন্তু সে তাকে পাত্তাই দেয় না। এরপর থেকে পুষ্পা প্রতিদিনই অপেক্ষায় থাকত শ্রীভ্যালি কখন তার দিকে দেখবে, কিন্তু শ্রীভ্যালি তার দিকে তাকাতই না। অপরদিকে তাদের স্মাগলিং খুব রমরমা চলছিল। একদিন ডিএসপি গোবিন্দ হঠাৎ করে তাদের ধরে ফেলে। সে চেকিং পোস্টে দুধের গাড়ি দাঁড় করিয়ে দুজনকে গ্রেপ্তার করে, যার মধ্যে একজন ছিল শ্রীভ্যালির বাবা। পুলিশ তাদের মারধর করে। তারা বলে তারা নির্দোষ, তাদের এইসব কাজ পুষ্পা করাচ্ছে। এরপর গোবিন্দ বলে, এখন থেকে তোমরা আমার হয়ে কাজ করবে। টাকার লোভে তারা রাজিও হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই শ্রীভ্যালি তার বান্ধবীদের সাথে সিনেমা দেখতে এসেছে। টাকা কম থাকার কারণে তারা সকলের টিকিট কিনতে পারছিল না। কেশব তাদের 1,000 টাকা দিতে চায়, এর বদলে শ্রীভ্যালিকে পুষ্পার দিকে তাকিয়ে হাসতে হবে। শ্রীভ্যালি প্রথমের দিকে রাজি না হলেও তার বান্ধবীরা তাকে রাজি হতে বাধ্য করে। পরের দিন কথা মতো কেশব পুষ্পাকে নিয়ে মন্দিরে যায়। শ্রীভ্যালির বান্ধবীরাও শ্রীভ্যালিকে নিয়ে সেখানে যায়। শ্রীভ্যালি পুষ্পাকে দেখে হাসে। পুষ্পা দারুণ খুশি হয়। এরপর সে শ্রীভ্যালির সাথে কথা বলতে যায়। পুষ্পা বলে, তুমি আমাকে পছন্দ করো? শ্রীভ্যালি বলে, ছিছি। পুষ্পা বলে, তাহলে হাসলে কেন? শ্রীভ্যালি বলে, হাসার জন্য টাকা নিয়েছি, হাসবো না? তোমার বন্ধু কেশব 1,000 টাকা দিয়েছে হাসার জন্য। পুষ্পা কেশবের ওপর প্রচণ্ড রেগে যায়। এরপর সে বলে শ্রীভ্যালিকে আরও 5,000 টাকা দে। 1,000 টাকাতে হাসতে রাজি হয়েছে, 5,000 টাকাতে চুমু খেতেও রাজি হয়ে যাবে। এরপর সিন চেঞ্জ হয়ে মঙ্গল সিনু নামের একজন স্মাগলারকে দেখানো হয়, যে এই স্মাগলিং সিন্ডিকেটের বস। একমাত্র মঙ্গল সিনু পারে 15টি চেকপোস্ট পার করে লালচন্দন কাঠগুলিকে গন্তব্যস্থলে পৌঁছাতে। সিনু এসেছে কন্ডা রেড্ডির সাথে দেখা করতে। সে কিছুদিন কন্ডার গোডাউনেই তার কাঠগুলি লুকিয়ে রাখতে চায়, কারণ তার পার্টনারের সাথে তার ঝামেলা হয়েছিল। এখানে কন্ডা রেড্ডি মঙ্গল সিনুকে পুষ্পার কথা বলে। ঠিক এমনই সময় পুষ্পা সেখানে চলে আসে। কন্ডা রেড্ডি পুষ্পাকে কাঠের দায়িত্ব দিয়ে দেয় এবং বলে সেগুলোকে সেফ রাখার জন্য। এরপর মঙ্গল সিনু চলে যায়। সিনু চলে যাওয়ার পর কন্ডা বুঝতে পারে সিনু তার বিজনেস পার্টনারকে সেখানেই জ্যান্ত পুঁতে রেখেছে। এখানে সেই জায়গাটিতেও নাড়াচাড়া হচ্ছিল।
তাই কন্ডারেড্ডি গুলি করে পুরো শেষ করে দেয়। এরপর আমরা দেখতে পাই পুষ্পা গাড়িতে শ্রীভ্যালির জন্য অপেক্ষা করছে, কারণ কিস করার জন্য সে 5,000 টাকা দিয়েছে। শ্রীভ্যালি রাজি ছিল না। তার বন্ধুরা তাকে জোর করেই সেখানে নিয়ে আসে। শ্রীভ্যালি পুষ্পাকে বলে সে শুধুই গালে কিস করবে। পুষ্পা বলে শুধু গালে কিস করার জন্য 5,000? এরপর শ্রীভ্যালি কাঁদতে শুরু করে। সে বলে সে ভেবেছিল প্রথম কিস সে তার স্বামীকেই করবে। পুষ্পা বলে যদি তাই হয় তাহলে আমার থেকে 5,000 টাকা নিয়েছো কেন? হয় কিস করো, না হলে টাকা ফেরত দাও। এরপর তার বান্ধবীরা সেখানে এসে শ্রীভ্যালিকে নিয়ে চলে যায়। পুষ্পা কেশবকে বলে 5,000 টাকা উসুল করার জন্য তার স্বামী হতেও আমি রাজি আছি। এরপর আবার সিন চেঞ্জ হয় এবং পুষ্পা গোডাউনে গিয়ে দেখে সমস্ত কাঠ আগের মতোই পড়ে আছে এবং গোডাউনে তালা মারা। সে সেখানকার মজদুরদের জিজ্ঞাসা করে এখানের অবস্থা এমন কিভাবে হলো। তারা বলে জলি রেড্ডি সারা রাত পার্টি করেছে এবং গোডাউনে তালা মেরে চলে গেছে। পুষ্পা তালা ভাঙে এবং গোডাউনে ঢুকে দেখে একটি মেয়েকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। পুষ্পা কেশবকে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিতে বলে। এরপর সেখানে জলি রেড্ডি চলে আসে। পুষ্পা এবং জলির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর কন্ডা পুষ্পাকে ফোন করে বলে পুলিশ তাদের গোডাউনের সন্ধান পেয়ে গেছে, তারা যেন যত শীঘ্র সম্ভব কাঠগুলোকে সরিয়ে ফেলে, না হলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এত পরিমাণ কাঠ এত অল্প সময়ের মধ্যে কোথায় সরাবে? তাই পুষ্পা সমস্ত কাঠ গোডাউনের পাশের নদীতে ফেলে দেয় এবং সে টাকা দিয়ে কেশবকে বলে নদীর ড্যামের কাছে যেতে। এরপর কেশব গাড়ি নিয়ে ড্যামের দেখভালকারীর কাছে চলে যায়। সে সেই সব টাকা ঘুষ দিয়ে ড্যাম্পের গেটগুলো সব বন্ধ করে দিতে বলে, যাতে সমস্ত কাঠ এখানে এসে জমা হয়। এরপর গোডাউনে পুলিশ চলে আসে। তারা সেখানে কাঠের একটি টুকরোও দেখতে পায় না। ডিএসপি গোবিন্দ জিজ্ঞাসা করে মাল পাওয়া গেছে কি না। তখন পুষ্পা বলে মাল পাওয়া গেলে পুষ্পাকে পাওয়া যাবে না, আর পুষ্পাকে পেলে মাল পাওয়া যাবে না। দুটোই একই সাথে পাওয়ার আশা করা ছেড়ে দাও ডিএসপি। ডিএসপি গোবিন্দ পুষ্পাকে বলে তুই তো জানোয়ারের অধম। পুষ্পা তাকে বলে এই দুনিয়া থেকে খারাপ আর কিছুই নেই সাহেব। এই দুনিয়া আপনার হাতে বন্দুক দিয়েছে আর আমার হাতে দিয়েছে কুড়াল। আমরা সবাই যে যার মতো করে লড়ছি, আর এই যুদ্ধে আমি জিতে গেছি। ডিএসপি গোবিন্দ পুষ্পাকে বলে আজ তুই জিতেছিস, কিন্তু খুব শীঘ্রই হারার শোক পালন করবি। এরপর মঙ্গল সেনু একটি বিশাল বড় পার্টির আয়োজন করে, কারণ পুষ্পা তার অনেক টাকার মাল বাঁচিয়ে দিয়েছে। এখানে সিন্ডিকেটের লোক ছাড়াও অনেক বড় বড় পলিটিশিয়ান এবং পুলিশ অফিসাররাও এসেছে। সেখানে নাচ গান হয়, সবাই খুব এনজয় করে। এর মধ্যেই পুষ্পা জানতে পারে মঙ্গল সেনু সিন্ডিকেটের সকলকে ধোঁকা দিচ্ছে। পুষ্পা জানতে পারে সিনু কন্ডা রেড্ডির কাছ থেকে প্রতি টন 25 লাখ টাকায় কেনে এবং সেই কাঠ চেন্নাইয়ের মুরগানের কাছে টন পিছু 2 কোটি টাকায় বিক্রি করে। এরপর পুষ্পা কন্ডা রেড্ডিকে সব কথা খুলে বলে। কন্ডা পুষ্পাকে বলে তুমি মঙ্গল সেনুর কাছে গিয়ে মালের দাম বাড়ানোর কথা বলো। যদি সে রাজি হয় 50% তোমার, আর যদি রাজি না হয় তুমি আমাকে চেনো না, আমিও তোমায় চিনি না। পুষ্পা বলে তাহলে বাদ দাও, যদি কথা বলার হয় তাহলে তুমিই বলো। কন্ডা বলে ঠিক আছে, আমি দেখছি। এখানে কেশব শ্রীভ্যালির বাবাকে পুষ্পা এবং শ্রীভ্যালির বিয়ের ব্যাপারে বলে। শ্রীভ্যালির বাবা বলে পুষ্পার বংশ পরিচয় কি তা জানা নেই, তার সাথে মেয়ের বিয়ে দেব। এরপর কেশব পুষ্পার বাবার নাম বলে এবং শ্রীভ্যালির বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়, কারণ পুষ্পারা ছিল উঁচু বংশের লোক। এরপর বিয়ের পাকা কথা বলার জন্য পুষ্পা তার মাকে নিয়ে শ্রীভ্যালির বাড়িতে যায়। সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে পুষ্পার সৎ ভাই সেখানে চলে আসে। সে শ্রীভ্যালির বাবাকে বলে পুষ্পা তার বাবার অবৈধ সন্তান, তার কোনো কৃতি পরিচয় নেই। এখানে সে পুষ্পার মাকেও অনেক অপমান করে। পুষ্পা রেগে গিয়ে তার সৎ ভাইয়ের মাথায় আঘাত করতে যায়। এইসবের মাঝে পুষ্পার মা আঘাত পেয়ে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুষ্পা তার মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। এরপর হঠাৎ সিন চেঞ্জ হয়ে যায় এবং পুষ্পার ছেলেবেলা দেখানো হয়, যেখানে পুষ্পার বাবা মারা গেছে। তার সৎ ভাই পুষ্পা এবং তার মাকে ডেড বডির কাছে ঘেঁষতে দেয়নি। সিন আবার প্রেজেন্টে এলে দেখতে পাই পুষ্পার মা কান্নাকাটি করছে। পুষ্পার মা বলছে যদি আমি জানতাম তোকে আজ এত অপমানিত হতে হবে, তাহলে পেটে থাকতে তোকে মেরে ফেলতাম আর আমিও মারা যেতাম। পুষ্পা তার মাকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে কেশবকে বলে
পুরো গ্রাম আমাদের অপদস্থ করেছিল। এমনকি আমার বাবার শেষ স্মৃতিটুকু, একটি লকেট যেটা বাবা আমায় জন্মদিনে উপহার দিয়েছিল, সেটাও আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। পুষ্পা বলে, আজকের পর থেকে কাউকেই আর অধিকার ছিনিয়ে নিতে দেব না। 10 টাকা হোক বা 10 কোটি, সব উসুল করে ছাড়ব। চাই হোক সেটা উপরওয়ালা বা হোক সেটা মঙ্গল সিনু। এরপর পুষ্পা মঙ্গল সিনুর বাড়িতে চলে যায়। পুষ্পা দেখতে পায় তারা একটি লোককে বেধড়ক মারছে, কারণ লোকটি কাঠের দাম প্রতি টন পিছু 50 লাখ টাকা চাইছে, না হলে সে মুরগানের সাথে ডিল করবে। সিনুর সালা লোকটিকে মেরে দেয়। এরপর মঙ্গল সিনু পুষ্পাকে বলে, তোমরা তো 2টো চেকপোস্ট পার করে মাল আমাদের কাছে নিয়ে আসো। সেখানে আমায় 15টা চেকপোস্ট পার করে চেন্নাই মাল নিয়ে যেতে হয়। 15টা চেকপোস্ট পার করাটা কতটা কঠিন জানো? পুষ্পা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। 15টা চেকপোস্ট পার করাটা আমাকেও অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল। মঙ্গল সিনু চমকে গিয়ে বলে, তুমি কার অনুমতিতে চেন্নাইয়ে মাল নিয়ে গেছো? পুষ্পা বলে, তুমি টন পিছু 25 লাখ টাকা করে দিয়েছ। আমার লাভ হয় না। যদি টন পিছু 1 কোটি করে দাও তো মাল আপনাকেই দেব, না হলে মাল সিধা চেন্নাই মুরগানের কাছে বেচবো। সিনুর সালা বলে, মুখ সামলে কথা বল। এ 50 লাখ টাকা চাইছিল, এতেই এর এই অবস্থা করেছি, আর তুই 1 কোটি চাইছিস? ভাব তোর কি হাল হবে। পুষ্পা বলে, আমিও 50ই ডিল করতে এসেছিলাম, কিন্তু রিক্স থেকে দাম বাড়িয়ে দিয়েছি। 1 টনে 1 কোটি লাগবে, না হলে মাল মুরগানকেই বেচে দেব। নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে ফোন করে দিও। এই বলে পুষ্পা চলে যায়। মঙ্গল সিনু সালা বলে, একেও কেটে ফেললে হতো। ঠিক তখনই পুষ্পা ফুল অ্যাটিটিউডের সাথে সেখানে আসে। পুষ্পা সিনুর ফোন থেকে মুরগানকে ফোন করে ডিলের কথা বলে। সিনুর লোকজন পুষ্পাকে মারতে আসে। পুষ্পা তাদের সকলকে পিটায় এবং বলে, তোর জিজা আমাকে যেতে দিয়েছে বলে আমি যাইনি, আমার মন চেয়েছে তাই আমি গেছি। পুষ্পা নাম শুনে কি ফুল মনে হয়েছে? আমি ফুল নই, আমি ফায়ার। এরপর সে চেন্নাই চলে যায় মুরগানের সাথে দেখা করতে, কিন্তু সেখানে মুরগানের লোকজন তাকে ভিতরে যেতে দেয় না। পুষ্পা তাদের হাতে একটি স্যাম্পল দিয়ে মুরগানকে দেখাতে বলে। স্যাম্পল দেখার পর মুরগান নিজেই ছুটে আসে পুষ্পার সাথে দেখা করতে, কারণ এই স্যাম্পল ছিল একদম খাঁটি লাল চন্দন, যেটা পাওয়া যায় একদম গভীর জঙ্গলে, যেখানে সবাই যেতে পারে না। যাই হোক, পুষ্পা মুরগানের সাথে ডিল করার কথা বলে। মুরগান তাকে বলে, মঙ্গল সিনুকে না জানিয়ে সে এই ডিল করতে পারবে না। পুষ্পা বলে, সে সিনুর ফোন থেকেই তাকে কল করেছিল। তাতেও মুরগান রাজি হয় না। এরপর পুষ্পা বলে, সে কন্ডা রেড্ডির বিজনেস পার্টনার। কন্ডার নাম শুনে মুরগান ডিল করতে রাজি হয়ে যায়। এরপর পুষ্পা কন্ডা রেড্ডিকে ফোন করে। পুষ্পা বলে, চেন্নাই এসে মুরগানের সাথে ডিল করতে এসেছে। কন্ডা রেগে যায়, কিন্তু সে যখন জানতে পারে প্রতি টন পিছু 1.5 কোটি টাকা ডিল করছে, তখন লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। পুষ্পা কথা মতো 50% ভাগও চেয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। এখানে জলি রেড্ডি জানতে পেরেছে কারা পুলিশকে গোডাউনের খবর দিয়েছে। সেখানে একটি লোক এবং শ্রীভালির বাবাকে তারা প্রচুর মারধর করে। শ্রীভালির বাবা তাদের বলে, পুলিশ তাদের টাকার লোভ দেখিয়েছিল, সেই টাকা দিয়েই মেয়ের বিয়ে দেবে, তাই সে এসব করেছিল। জলি রেড্ডি বলে, তোর মেয়েকে ডাক। এরপর শ্রীভালিকে দেখানো হয় সে তার বাবাকে খুঁজতে এসেছে। জলি রেড্ডি শ্রীভালিকে শাড়ি এবং সোপ দিয়ে বলে, বাড়িতে গিয়ে স্নান করে এই শাড়ি পরে আমার কাছে আসবি, তোর বাবাকে ছেড়ে দেব। শ্রীভালি বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে রেডি হয়। এরপর সে পুষ্পার কাছে আসে। সে পুষ্পাকে বলে, জলি রেড্ডি তার বাবাকে আটকে রেখেছে এবং সে তার সাথে রাত না কাটালে তার বাবাকে ছাড়বে না। পুষ্পা রাগ দেখিয়ে শ্রীভালিকে বলে, রেডি যখন হয়ে এসেছ চলে যাও, আমার কাছে কি পারমিশন নিতে এসেছ? শ্রীভালি বলে, বাবাকে ফিরিয়ে আনার জন্য আমি চলে যেতে পারি, কিন্তু কখনো তোমার কাছে ফিরে আসতে পারবো না। শ্রীভালি পুষ্পাকে জড়িয়ে ধরে বলে, সেও পুষ্পাকে খুব ভালোবাসে। প্রথম কিস হোক বা প্রথম রাত, সে তার স্বামী অর্থাৎ পুষ্পাকেই দিতে চায়। পুষ্পা শ্রীভালিকে বলে, আমাকে এতটা ভালোবাসো, এটা জানার পর তুমি কি ভাবলে আমি অন্য কাউকে তোমায় ছুঁতে দেব? আমি টাচও করতে দেব না কাউকে। এরপর পুষ্পা শ্রীভালিকে নিয়ে জলি রেড্ডির কাছে চলে যায়। এখানে জলি ভেবেছিল পুষ্পা শ্রীভালিকে ছাড়তে এসেছে। পুষ্পা জলিকে প্রচুর মারে, হাত পা ভেঙে দেয়। পুষ্পা বলে, এবার কি কন্ডা রেড্ডির কাছে গিয়ে বলবি পুষ্পা আমাকে ধুয়ে নিংড়ে নিয়েছে? জলি বলে, এ ব্যাপারে আমি তাকে কিছুই বলবো না, এটা আমাদের মধ্যেই থাকবে
এবং এর প্রতিশোধ আমি নিজেই নেব। কেশব বলে, বাকি সব তো ভেঙেই দিয়েছিলে, চিপটাও কেটে দিতে। এরপর পুষ্পা শ্রীভ্যালি এবং তার বাবাকে বাড়িতে ছাড়তে যায়। এখানে শ্রীভ্যালির মা পুষ্পার জন্য কিছু খাবার পার্সেল করে দেয়। চলে যাওয়ার সময় শ্রীভ্যালি এবং পুষ্পা প্রথমবার কিস করে। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। কন্ডা জলিকে দেখতে হাসপাতালে যায়। কন্ডা জানতে পারে অপারেশনের পরও জলি হাঁটতে পারবে কিনা তার গ্যারেন্টি নেই। কন্ডা এই ব্যাপারে চিন্তা করতে থাকে, কারণ কে জলিকে মেরেছে সেটা কারো জানা নেই। এরপর পুষ্পা এবং কেশব জলি রেড্ডির ব্যাপারেই কথা বলছিল। ঠিক তখনই কন্ডা রেড্ডি সেখানে চলে আসে। কন্ডা দরজার বাইরে থেকে তাদের সব কথা শুনছিল, কিন্তু সেটা কন্ডা পুষ্পাদের বুঝতে দেয় না। কন্ডা পুষ্পাকে তৈরি থাকতে বলে, কারণ পরের দিন তারা তিরুপতি যাবে টাকা আনতে। পরের দিন কথা মতো পুষ্পা কন্ডাদের সাথে টাকা আনতে চলে যায়। এদিকে কেশব জানতে পারে কন্ডা পুষ্পাকে মারতে চাইছে, তাই সে পুষ্পার উদ্দেশ্যে একটি মেসেজ পাঠায়। টাকা নিয়ে ফেরার সময় পুষ্পা কেশবের মেসেজ দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই কন্ডা রেড্ডির লোক পুষ্পার মুখে কাপড় এবং হাত পা বেঁধে দেয়। এরপর তারা পুষ্পাকে মারতে শুরু করে, বলে তোকে বিজনেস পার্টনার বানিয়েছি, তুই আমার ভাইকেই মারছিস। পুষ্পা হাসতে শুরু করে। সে বলে, আমার মনে হয় না জলিকে মেরেছি বলে তুমি তার বদলা নিচ্ছ। আসলে আমি তোমাদের ব্যবসার 50%-এর ভাগিদার আছি, তাই তোমরা এমন করছো। আমি জানতাম আমাকে এমন দিন দেখতেই হবে। এরপর কন্ডা রেড্ডি পুষ্পার দিকে বন্দুক তাক করে, ঠিক গুলি চালাতেই যাবে এমন সময় মঙ্গল সিনুর লোক কন্ডাকে গুলি করে মেরে দেয়। কন্ডার লোকেদের সাথে মঙ্গল সিনুর লোকেদের গোলাগুলি চলে। সুযোগ বুঝে পুষ্পা সেখান থেকে পালাতে থাকে। মঙ্গল সিনুর লোক পুষ্পার পিছু করে। চোখে কাপড় এবং হাত পা বাঁধা থাকার সত্ত্বেও পুষ্পা তাদের সাথে ফাইট করে। এরপর সেখানে কেশব চলে আসে। গাড়িটি নিয়ে পুষ্পা চলে যায় জাক্কা রেড্ডিকে বাঁচানোর জন্য। এখানে পুষ্পা মঙ্গল সিনুর লোকেদের প্রচুর মারধর করে। এরপর সে সিনু শালাকে ধরে ফেলে। কেশব এবং জাক্কা রেড্ডি বারবার পুষ্পাকে বলতে থাকে তাকে ছেড়ে দিতে, নাহলে বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। এরপর মঙ্গল সিনু তার শালার ফোনে ফোন করে। পুষ্পা ফোন রিসিভ করে। সিনু বলে, আমার শালাকে ছেড়ে দে, আমি তোকে বিজনেস পার্টনার বানিয়ে নেব, তুই যা রেট চাইবি তাই দেব। পুষ্পা মঙ্গল সিনুকে বলে, লেট করে ফেলেছ, 5 মিনিট আগে মেরে দিয়েছি তাকে। এরপর পুষ্পা সিনুর শালাকে গুলি করে মেরে ফেলে। বলে, আমি আগেই বলেছিলাম আমি কাউকে ভয় পাই না, আমি এখানে রাজ করতে এসেছি, মাথা নত করতে নয়। এরপর আমরা দেখতে পাই কন্ডা রেড্ডির শেষকৃত্যে সিন্ডিকেটের সকল মেম্বার সেখানে উপস্থিত হয়েছে। মঙ্গল সিনু এখানে আসে। সিনু পুষ্পার দিকে ক্রোধিতভাবে তাকাচ্ছিল। এরপর সিন্ডিকেটের সকল মেম্বাররা একটি মিটিং করে। এখানে এমএলএ সিনুকে জিজ্ঞাসা করে, সিন্ডিকেটে তো সকলেই ভাই ভাই, কি এমন হলো তাদের মধ্যে? সিনু বলে, ঝামেলা ওরা সৃষ্টি করেছে, ওরা সরাসরি মুরগানকে কার্ড বিক্রি করছে। এমএলএ জাক্কা রেড্ডিকে প্রশ্ন করে, সিন্ডিকেটের নিয়ম কেন তারা পালন করেনি? তখন পুষ্পা ব্যাগ ভর্তি টাকা এমএলএর সামনে ঢেলে দেয় এবং সে বলে মুরগানের কাছে প্রতি টন 1.5 কোটি টাকায় বিক্রি করেছে। এখানে সকলেই বুঝতে পারে মঙ্গল সিনু তাদের এতদিন ধোকা দিয়ে এসেছে। পুষ্পা বলে, যদি সিনু ভাইকে বাদ দিয়ে ডাইরেক্ট মুরগানের সাথে ডিল করা হয় তাহলে অনেক লাভ হবে। পুষ্পা আরও বলে, মুম্বাই, কলকাতা, দিল্লির বিজনেসম্যানদের সাথে ডিল করলে মুনাফা 3 কোটি পর্যন্ত হতে পারে, কারণ এই কোয়ালিটির মাল আর কেউ দিতে পারবে না। আর এমনভাবে বিজনেস করলে শুধু এমএলএ সাহেবের ঝুলিতেই কমিশনের 20 কোটি টাকা চলে আসবে। জাক্কা রেড্ডি এমএলএকে বলে, পুষ্পা ঠিক কথাই বলেছে, পুষ্পাকে সিন্ডিকেটের দায়িত্ব দেওয়া হোক। এরপর পুষ্পা এমএলএকে বলে, আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, এত টাকা দেখাবো যা কেউ ভাবতেই পারেনি। আমার মাল এখনো পর্যন্ত কোনো পুলিশ ধরতে পারেনি, একবার বিশ্বাস করেই দেখুন। মঙ্গল সিনু বলে, মাত্র 2 মাস আগে এসেছে আর এর মধ্যেই 2 জন মারা গেছে, এটাও একবার ভেবে দেখুন। এখানে কয়েকজন মঙ্গল সিনুকে সাপোর্ট করে। এরপর এমএলএ টাকাগুলো দেখিয়ে তাদের বলে, পুষ্পার কাজের প্রমাণ তো এখানে পড়েই আছে, আজ থেকে সিন্ডিকেটের সমস্ত কাজ পুষ্পাই সামলাবে এবং আগামীকাল সকলে শপথ গ্রহণ করব। এরপর এমএলএ সেখান থেকে চলে যায়। পরের দিন শপথ গ্রহণের পর পুষ্পা পুরো সিন্ডিকেটের মালিক হয়ে যায়। পুষ্পার আন্ডারে সিন্ডিকেট রমরমা চলতে থাকে। এদিকে মঙ্গল সিনুর স্ত্রী তার ভাইয়ের মৃত্যুর জন্য সিনুকেই দোষারোপ করে এবং সে রেগে গিয়ে সিনুর গলায় ব্লেড চালিয়ে দেয়। এরপর তার লোকজন এসে তাকে হসপিটালে নিয়ে যায়। সিনুর স্ত্রী মনে মনেই পুষ্পার মৃত্যু কামনা করছে।
অপরদিকে জলি রেডিও প্রতিশোধের দিন গুনছে। পুষ্পার বিয়ে ঠিক হয়ে যায়। পুষ্পার মা পুষ্পার সৎ ভাইয়ের বাড়ির লেটার বক্সে বিয়ের কার্ড রেখে দেয়। পুষ্পার সৎ ভাই কার্ড দেখে বলে পুষ্পার বিয়ে কখনোই হবে না। ডিএসপি গোবিন্দর জায়গায় নতুন ডিএসপি চলে আসে, যার নাম পানোয়ার সিং সিগাওয়াত। তার মেজাজ একদমই অন্যরকম, রাগী এবং স্বার্থপর স্বভাবের মানুষ সে। পুষ্পা নতুন ডিএসপিকে ওয়েলকাম করতে এবং নিজের বিয়ের নিমন্ত্রণ করতে থানায় আসে, যেখানে এই নতুন ডিএসপিকে কোনো রকম সম্মান না দিয়েই পুষ্পা তার সাথে কথা বলে। সে এই স্মাগলিংয়ের কমিশন স্বরূপ 1 কোটি টাকা ডিএসপিকে দেয়। ডিএসপি পুষ্পার ব্যবহারে রেগে যায় এবং সে টাকাগুলো গোনা হয়ে গেলে বলে কিছু একটা কম রয়েছে। পুষ্পার লোকেরা আবার সেই টাকাগুলো গোনে এবং বলে টাকা তো ঠিকই আছে। ডিএসপি পুষ্পার বাবার ব্যাপারে জানতো, তাও সে এই ব্যাপারে পুষ্পাকে তাচ্ছিল্য করে। সে বলে তাদের দুজনের জামার কালার সাদা, কিন্তু পুষ্পার জামায় কোনো লেবেল নেই। সে বলে মানুষের যেমন সারনেম থাকে তেমন জামারও লেবেল বা ব্র্যান্ড থাকে। ডিএসপি পুষ্পাকে ইনডাইরেক্টলি অপমান করছিল। পুষ্পা মুখ বুঝে এসব সহ্য করছিল। এরপর ডিএসপি তার হাতে হাতকড়া পুড়িয়ে দেয়। সে বলে এখন তোকে অ্যারেস্ট করলে 3 বছর জেল হবে, মানে তোর বিয়ে হবে 3 বছর পর, অর্থাৎ তোর বিয়ে আমার হাতে। পুষ্পা রেগে গিয়ে হাত মুঠো করে। ডিএসপি পুষ্পাকে বলে এই থানায় শুধুমাত্র আমি হাত মুঠো করব, এবং ডিএসপি হাত খোলার জন্য সেখানে বন্দুক লাগায় এবং পুষ্পাকে জোর করতে থাকে। পুষ্পা বুঝতে পেরে যায় ডিএসপি শিখাওয়াত কী চাইছে, তাই সে ডিএসপি শিখাওয়াতকে স্যার বলে সম্বোধন করে। ডিএসপি শিখাওয়াত বলে শুধু এটারই কম ছিল। সে বলে এখন থেকে টাকা নিয়ে আসলে স্যার বলে ডাকবে। এরপর সে পুষ্পাকে একটি টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে বলে ব্র্যান্ডেড জামা কিনে নিতে। সেই দিন পুষ্পা চরম অপমানিত হয়েছিল এবং সব কিছু মুখ বুঝে সহ্যও করেছিল। এরপর থেকেই পুষ্পার অভাব চেঞ্জ হয়ে যায়। যে কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, সে ডিএসপি শিখাওয়াতের কথায় ওঠা বসা করত। এরপর পুষ্পার বিয়ের দিন চলে আসে, কিন্তু পুষ্পা বিয়ের মণ্ডপে থাকার জায়গায় ডিএসপি শিখাওয়াতের সাথে পার্টি করছে। এখানে পুষ্পা কিছুদিন আগের ঘটে যাওয়া কথা শিখাওয়াতকে মনে করায়। পুষ্পা বলে আমার বিয়ে নাকি আপনার হাতে। আপনি আমার বউকে নিয়ে কথা বলেছেন, আমি জানি আপনি আমায় অপমান করার জন্যই বলেছিলেন। আমার প্রীতি পরিচয় নিয়ে কথা বলেছেন, মানে আপনি আমার মাকে গালাগালি দিয়েছেন। ডিএসপি শিখাওয়াত বলে পুষ্পা তোমার নেশা হয়ে গেছে, তুমি কি ড্রামা করছো নাকি? পুষ্পা বলে আমি ড্রামা করছি না। এরপর পুষ্পা ডিএসপি শিখাওয়াতের সার্ভিস রিভলভারটি নিয়ে নিজের হাতে শুট করে। এরপর হাতের রক্ত পিঠে মুছে বলে এটা আমার বাবার রক্ত, যা আমার শরীরে বয়ে চলেছে। আমার ভাই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেও এই চিহ্ন কেড়ে নিতে পারবে না, আর এই রক্তই হলো আমার ব্র্যান্ড। এরপর পুষ্পা ডিএসপিকে বলে আপনার কি মনে হয়েছিল বন্দুক দেখিয়ে আমায় ভয় দেখাবেন? অনেক অপমান সহ্য করেও সেদিন কেন চুপ করেছিলাম জানেন? শুধুমাত্র মায়ের জন্য। কারণ আমার মা কখনো খুশির মুহূর্ত অনুভব করেনি, কিন্তু আমার বিয়েতে মা খুবই খুশি হবে। সেদিন কিছু বলিনি কারণ মা কষ্ট পেত, কিন্তু আজ মাথা নত করব না। এরপর পুষ্পা ডিএসপি শিখাওয়াতকে জামা কাপড় খুলে ফেলতে বলে। নিরুপায় হয়ে ডিএসপি শিখাওয়াত জামা কাপড় খুলে ফেলে। এরপর পুষ্পাও নিজের জামা কাপড় খুলে ফেলে এবং সে ডিএসপি শিখাওয়াতকে বলে আমাদের দুজনের অবস্থা এক হলেও আমাদের মধ্যে অনেক ফারাক আছে। জামা কাপড় থাক বা না থাক, আমি একই থাকব। আমি এই অবস্থাতেও কোথাও যদি যাই, লোকে আমায় পুষ্পা ভাও নামেই চিনবে, কিন্তু আপনি এভাবে গেলে একটা কুকুরও সম্মান করবে না। ব্র্যান্ড মানুষের কাপড় জামায় থাকে না, ব্র্যান্ড থাকে ক্যারেক্টারে। পুষ্পা বাইকে স্টার্ট দিয়ে বলে একটা কানাকড়িও দেওয়া হবে না তোকে, যা করার করে নে। তোর শরীরে পুলিশের পোশাক তো থাকবে, কিন্তু তোকে সম্মান কেউ করবে না। তোর সব কিছু আমি ছিনিয়ে নেব। এরপর পুষ্পা চলে যায়। পুষ্পা বিয়ের মণ্ডপে এলে তার লোকজন তাকে বিয়ের পোশাক পরিয়ে দেয় এবং পুষ্পা মণ্ডপে বসে পড়ে। অপরদিকে ডিএসপি কমিশনের সমস্ত টাকা উড়িয়ে নষ্ট করে দেয়। এরপর আমরা আবার পুষ্পাকে দেখতে পাই। সেখানে শিবালি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। পুষ্পা বলে কেউ তাকে ফুল ভেবেছিল, কিন্তু সে তাকে বুঝিয়ে দিয়েছে সে ফুল নয়, ফায়ার। এরপর পুষ্পা বলে সামনে চায় যেই আসুক, মাথা নত আমি করব না। সো গাইজ, এখানেই আমাদের পুষ্পা দ্য রাইজ মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায়।
তো এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই জানিও। বাকি দেখা হবে কোনো এক নতুন মুভির নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।